পরিস্থিতি 2019 বা 2021-এর থেকেও খারাপ ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছেন তৃণমূল নেতারা। এমনকি এবারে গোদের উপর বিষ ফোঁড়ার মতো যেটা এসেছে সেটা হচ্ছে নেতা মন্ত্রীদের জেল যাত্রা। এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তার কাছে মেসেজ এসে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি গ্রেপ্তার হবেন। ফলে 2024-এর লোকসভা নির্বাচনটা পেরোনো যাবে কি করে? যদিও এটা কেন্দ্রের সরকার বদলানোর ভোট বা সরকারকে রাখার ভোট, কিন্তু এই বাংলার ইকুয়েশনটা আবার অন্যরকম। এই বাংলায় যদি 2019-এর থেকেও কম আসন পায় তৃণমূল কংগ্রেস, তাহলে নবান্নের গদিটা 2026 অবধি টেকানো যাবে তো? পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেয়াল কার্যত ফুঁড়ে পিঠটা এবার ঢুকে যাচ্ছে। আর তাই মরিয়া হয়ে বাঁচাও বাবাকে ডাক দিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই বাঁচাও বাবাটা কে? আর বাঁচাও বাবা এসেও কি বাঁচাতে পারবে এই পরিস্থিতি থেকে? সবটা আলোচনা করব, দেখুন শেষ অবধি। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে মুখ খুলছেন না। তারা এখনও বলছেন এখানে মমতা ম্যাজিক কাজ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেনাপতি। কিন্তু পরিস্থিতি যে 2019 বা 2021-এর থেকেও খারাপ সেটা ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছেন। আর তাই এবার কলকাতায় চলে এলেন 2021টা বাঁচিয়ে দেওয়া প্রশান্ত কিশোর পিকে। আপনারা জানেন যে 2019-এর যে নির্বাচনী ফলাফল এসেছিল, তৃণমূল কংগ্রেস ভাবতেও পারেনি যেরকম ফলাফল হতে পারে। তারা তখনও মনে করে যাচ্ছে বিজেপির একটা হাওয়া আছে বটে, কিন্তু তারা তো 4%-এর পার্টি কি 8%-এর পার্টি। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট ক্লিক করেনি, সুতরাং বিজেপি বেড়ে 15-16% হবে, অন্যদিকে বাম কংগ্রেস জোট নেমে আসবে 20-22%-এ। তাহলে সব মিলিয়ে যেটা হবে 42-42 তৃণমূল কংগ্রেস জিতবে। কিন্তু বাংলার মানুষ যে এইভাবে তাদেরকে শিক্ষা দেবে এটা ভাবতেও পারেননি। যখন এই রাজ্য থেকে বিজেপি 18টা আসন নিয়ে বেরিয়ে গিয়েছিল, 3 দিন ঘরের খিল খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দিনের দিন তিনি একটা সাংবাদিক বৈঠক করেছিলেন, কিন্তু সেখানে সেই তেজ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা দেখতে অভ্যস্ত সেটা দেখা যায়নি। আর এরপরেই তৃণমূলের মঞ্চে আগমন হয় প্রশান্ত কিশোরের। কেননা তখনই কোথাও গিয়ে ঘন্টাটা বেজে গিয়েছিল যে 2021-এর বিধানসভা নির্বাচন বোধহয় আর বাঁচানো যাবে না। কেননা দলের একের পর এক নেতা মন্ত্রী কর্মী সব পিলপিল করে বিজেপি শিবিরে ডুবছে। ডুবন্ত জাহাজে তো কেউ থাকতে চায় না। আর সেই অসাধ্য সাধনের যুদ্ধটা জিতিয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। আর এবারে 2024-এর লোকসভা ভোটের আগে আবার সেই প্রশান্ত কিশোরের ভরসায় যাবে তৃণমূল কংগ্রেস। জল্পনাটা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 2021-এর নির্বাচন যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল, তখন তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় দল হিসেবে রিপ্রেজেন্ট করবে এই প্রশান্ত কিশোরের কোম্পানি আইপ্যাক, এমনটা হয়েছিল। এবং তার ফলে গোয়া, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন জায়গায় তারা ছুটে গিয়েছিল, কিন্তু প্রত্যেক জায়গা থেকেই বড় বড় গোল্লা নিতে এসেছিল। এরপর প্রশান্ত কিশোরের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। প্রশান্ত কিশোর রাজনীতিতে কনসেন্ট্রেট করেন। বিহারে নীতিশ কুমারকে প্রতিপক্ষ ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে শুরু করেন, যার মধ্যে একটা ছিল ওই জনস্বরের যাত্রা, ওই রাহুল গান্ধীর যাত্রা টাইপেরই, মানে সবই একই ধরনের মস্তিষ্ক প্রসূত প্রোডাক্ট আর কি। তো গোটা বিহারকে তিনি জাগ্রত করবেন, নীতিশ কুমার ভালো করছে না, এইসব কথা তিনি বলছেন। এবং তৃণমূল কংগ্রেস আইপ্যাকের সঙ্গে তার চুক্তি 2026 অবধি বাড়িয়ে নেয়, কিন্তু সেই আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা দেখেছি এদিকে তৃণমূলের বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি হচ্ছে, সেখানে কিন্তু প্রশান্ত কিশোর বা পিকের একদম ট্রেডমার্ক মার্কা একটা ছাপ ছিল। এইবার এই পিকে আবার হঠাৎ করে আসরে অবতীর্ণ হন। আমরা শুনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা করছেন, সেই একই বিমানে পিকে ছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয় না যে একসঙ্গে তারা গেছেন কিনা, কিন্তু যেটুকুনি শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন এবং সেই বৈঠকটা ফিট করে দিয়েছিলেন এই প্রশান্ত কিশোর। কেননা তিনি আবার একটু কংগ্রেস ঘনিষ্ঠ, কংগ্রেসের উপর মহলের সঙ্গে তার একদম খুব মহরম আছে। সুতরাং সেই জায়গা থেকে এই বৈঠকটা ফিক্স হয়। যদিও সেটা ফ্রুটফুল হয়নি, কিন্তু বল যে একটু হলেও গড়িয়েছিল, একটু হলেও যে আলোচনার জায়গা তৈরি হয়েছিল, সেটা পিকের সৌজন্যে। কেননা তার আগে কংগ্রেসকে পচা ডোবা, ইঁদো পুকুর, রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে তৃণমূল কংগ্রেসের একদম শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে আক্রমণ গিয়েছিল, তারপরে যে বৈঠকটা হয়েছিল সেটা সৌজন্যের
হয় নাকি পিকে, এমন একটা জল্পনা আছে, কিন্তু ফাইনালি জানা যায় না। সেই পিকে আজকে হঠাৎ করে কলকাতায় এসেছেন। অনেকে বলছেন তিনি তার ওই যে জনসুরাজ যাত্রা আছে সেইটার কর্মসূচি নিয়েই কলকাতাতে এসছেন, তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন তৃণমূলের সঙ্গে সত্যি মিটিং হবে কি হবে না অফিসিয়ালি কিছু জানা যাচ্ছে না, কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে জনসুরাজ যাত্রা যেটা, সেটা তো বিহারের সঙ্গে যুক্ত আছে, তার সঙ্গে বাংলার কি সম্পর্ক আছে? এরকম তো নয় যে প্রশান্ত কিশোর গোটা দেশ জুড়ে ওই রাহুল গান্ধীর মতো তিনি একটা ভারত জোড়ো যাত্রা করছেন, এটা তিনি বিহার জোড়ো যাত্রা করছেন কার্যত, তাহলে বাংলায় তিনি কি করছেন? অন্যদিকে তৃণমূল কংগ্রেস যখনই বিপদে আপদে পড়ে তখন তিনি তো বড় ভরসার জায়গা, এই জায়গাটা তো দেখাই গেছে, সুতরাং সেখানে তাদের বৈঠক হওয়াটা অস্বাভাবিক কি? বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর খুব ভরসা করেন বলে ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে। এদিকে সত্যিই যদি পিকে আসেন, তিনি কি তৃণমূলের দায়িত্ব নেবেন নাকি তিনি ওই আলোচনা সেরেই চলে যাবেন, এই নিয়েও জল্পনা ছাড়ছে। এবং তিনি দায়িত্ব নিলেও কি আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের কিছু হবে? আর তৃণমূল কংগ্রেসের যদি এই লোকসভা ভোটে ভরাডুবি হয়, তাহলে এই রাজ্য রাজনীতির চিত্রটা কী হবে? এই নিয়ে কিন্তু অনেকগুলো পথ উঠে আসছে। তবে সবথেকে ইন্টারেস্টিং যে আলোচনার জায়গাটা, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘরোয়া যে আলোচনা, সেইখান থেকেই কিন্তু উঠে আসছে। দেখুন, কাজের স্বার্থে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে পরিচয় রাখতে হয়, তাদের সঙ্গে সদ্ভাব থাকে এবং গল্পের মাধ্যমেই অনেক তথ্য উঠে আসে। সুতরাং তৃণমূল কংগ্রেসেরও এরকম বেশ কিছু নেতার সঙ্গে চেনা জানা আছে খুব স্বাভাবিকভাবেই, কিন্তু অফিসিয়ালি তারা একটা কথাও স্বীকার করতে রাজি হবেন না। কিন্তু তাদের কাছ থেকে যে ইনপুটগুলো পাচ্ছি সেগুলো কিন্তু মারাত্মক। নাম্বার ওয়ান, 2019-এ যখন ওই রেজাল্ট হয়েছিল, তার আগে 2021-এ বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প করা হয়েছিল। ওই দিদিকে বলটলো করে করা হয়েছিল, তারপর বিভিন্ন ভাতা টাতা দেওয়ার প্রোগ্রাম করা হয়েছিল এবং সেগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছিল। সেইখান থেকে যে হাওয়াটা ঘুরছিল এটা বোঝা যাচ্ছিল। কিন্তু এবারের পরিস্থিতি কিন্তু আরও কঠিন, কেননা সরকারের যে আর্থিক অবস্থা, সেই রকম বড় কিছু ভাতা দেওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার চলছে বা অন্যান্য প্রকল্প চলছে, কিন্তু সেগুলো তো মানুষ অলরেডি পেয়ে গেছে, এগুলো আর নতুন করে ইম্প্যাক্ট করার জায়গায় নেই। 2 নম্বর কথা যেটা হচ্ছে যে 2021-এ কিন্তু দলের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ উঠলেও সেইভাবে সামনে প্রকাশ্যে কিছু ছিল না। এবারের ক্ষেত্রে যেটা সবথেকে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে দলের নেতা মন্ত্রীরা এবং উপরতলা থেকে শুরু করে নিচুতলা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে বসে থাকে সে থেকে একদম বুথ স্তরে যে সামলায় সে, এরকম বিভিন্ন স্তরের কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের পাওয়া গেছে যারা করাপ্টেড এবং তাদের চুরিটা প্রকাশ্যে চলে এসছে, তারা জেলে গেছে এবং জেল থেকে তারা বেল পাচ্ছে না। সুতরাং সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হচ্ছে, যেটা বিরোধীরা আরও বেশি প্রচার করে তুলে দিচ্ছে তৃণমূল মানেই চোর। তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে এই কথাটা তাড়াবার জন্য যে তৃণমূল কিন্তু জিরো টলারেন্স উইথ করাপশন নিয়ে চলে। কিন্তু নেতারা যতই মুখে এই কথাটা বলুক, এই যে বালু মল্লিক ধরা পড়লো, এখনও তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি। কেষ্ট কবে থেকে জেলে আছে, এখনও তাকে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়নি। এই যে জায়গাগুলো কিন্তু মানুষ বুঝতে পারছে বা মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হচ্ছে যে দলটা জিরো টলারেন্স উইথ করাপশন নয়। 3 নম্বর পয়েন্ট যেটা সবথেকে বড় ধাক্কা দিতে চলেছে, সেটা হচ্ছে 2021-এ মানুষকে বোঝানো গিয়েছিল এটা রাজ্যের ভোট, রাজ্যে মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির মুখ কোথায়? কেননা মূল প্রতিপক্ষ বিজেপি ছিল এবং মানুষ সেটা বুঝেছিল। দ্বিতীয়ত, এইখানে যদি বিজেপির সরকার হয় তাহলে তারা তাদের মতো চালাবে, বহিরাগত, তারা বাংলার কালচার বোঝে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট দাও, তারা এতদিন ধরে সরকারটা চালিয়ে আসছে, প্লাস দিল্লিতে যা যা বঞ্চনা আছে, যা যা আটকে আছে, সব কিছু নিয়ে আসবে। সেই জন্য বেশি বেশি সংখ্যায় আমাদের আসন দাও। মানুষ কিন্তু সেই সংখ্যাটা দিয়েছে, সেই কারণেই 200 পেরিয়ে গেছে। কিন্তু তারপর গত 2.5 বছর ধরে ব্যর্থতা, দিল্লি থেকে কোনো টাকা নিয়ে আসা যায়নি। যতই তৃণমূল বলুক সেটা রাজনৈতিক প্রতিহিংসা, উল্টো দিকে বিজেপি কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেতারাই চুরি করেছে এবং তারপর তৃণমূলের এই সরকার নবান্ন থেকে হিসেব পাঠায়নি, সেই জন্য টাকাটা বন্ধ আছে। এখন প্রবলেমটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকেই যদি আমরা ভোট দিই, তাহলে এখানে প্রধানমন্ত্রীত্বের ব্যাপার তাদের নেই এবং এখানে তৃণমূল নেতাদের বেশি করে জেতানো মানে 22 জন সাংসদ রয়েছে, রাজ্যসভাতেও এতগুলো সাংসদ রয়েছে, দিল্লি থেকে টাকা নিয়ে আসতে পারছে না, তাহলে তোমাদের ভোট দিয়ে কি হবে? মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য খুব একটা মুখিয়ে নেই। অন্যদিকে বিজেপিকে ভোট দিলে তাদেরই কেন্দ্রে সরকার হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান নির্বাচনের পর
মোদি যে প্রধানমন্ত্রী হচ্ছেন এই ব্যাপারে কারোর সংশয় নেই, সংশয়টা একটাই, কত আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন তিনি। তাহলে যদি এই অঞ্চল থেকে বিজেপির লোককেই জিতিয়ে পাঠানো হয়, কেন্দ্রের লোক আর এখানকার লোক একই হবে, কিছু এলেও আসতে পারে, এই জায়গাটা একটা বড় চাপ হচ্ছে। এবং সব থেকে বড় কথা, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যে এই ভাবনা থেকে যদি সত্যিই মানুষ তৃণমূলের এগেনস্টে ভোট দেয়, এবং বিজেপি যে কথাটা বলছে যে তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কোনো অংশেই লড়াই ছাড়বে না, কোনো আপোষের জায়গা নেই, যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হবে, সেই জায়গাটা যদি আরও দেখাতে যায় তাহলে কিন্তু আরও অনেক নেতামন্ত্রীর জেল যাওয়াটা কার্যত নিশ্চিত। এবং তারা জেলে গেলে যেভাবে দেখা গেছে অনুব্রত, পার্থ, বালুর ক্ষেত্রে যে বেল পাচ্ছে না, ভোটের আগে ফেরত আসবে না। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। তাহলে এই এত নেতামন্ত্রী যখন জেলে থাকবে, কর্মীরা তো ঘরে ঢুকে যাবে, ভোটের ময়দানে তারা থাকতেই পারবে না। আর যদি সেই জায়গায় হয়, 2019-এর রেজাল্টটাও ধরে রাখা যাবে। তো যদি এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস 30+ আসন নিয়ে আসে, তাহলে তারা বিরোধীদের ফুৎকারে উড়িয়ে দেবে। তারা বলবে যে দেখো, এই যে এত দুর্নীতি করে আমাদের গায়ে দাগ লাগানো হয়, কোথায় দুর্নীতি? বাংলার মানুষ আমাদের সাথে আছে। এবং এবারের নির্বাচন কিন্তু মানে নিশ্ছিদ্র নিরাপত্তায়, নজিরবিহীন নিরাপত্তাই হবে। ভোট গণনা থেকে শুরু করে ভোটদান, প্রচার, সমস্ত কিছু এবার কিন্তু কেন্দ্র বা জাতীয় নির্বাচন কমিশন সেই রকমই ভাবনা চিন্তা করে রেখেছে। সুতরাং ওই পঞ্চায়েতের স্টাইলে এই ভোট জেতা যাবে না। আর এদিকে এই রকম ভোট দেওয়ার ফলে মানুষ যদি সত্যিই তৃণমূল বিমুখ হয়ে বিজেপির বাক্সে ভোট দিয়ে দেয়, যদি কংগ্রেস সিপিএমকে দিয়ে, বি টিম সি টিমকে দিয়ে যদি ভোটটা কাটানো বিজেপি না যায়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস 2019-এর থেকে খারাপ ফলাফল করে দিতে পারে। এবং অনেকে তো বলছেন সিঙ্গেল ডিজিটে নেমে চলে আসতে পারে। যদি সিঙ্গেল ডিজিটে নেমে চলে আসে, তাহলে কিন্তু নবান্নের গতি টলমল করতে শুরু করবে। কেননা তৃণমূলের অভ্যন্তরেই তখন দলটা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যাবে। এক, নেতৃত্ব দেওয়ার মতো নেতা থাকবে না, অনেকেই জেলে থাকবে। দুই, এই দলটার সঙ্গে থাকলে কোন দিন বাড়িতে ইডি সিবিআই হানা হয়ে যাবে, কার সঙ্গে যোগ বেরিয়ে যাবে। সুতরাং এর থেকে বেটার অন্য দলে চলে যাওয়া, রাজনীতি ছেড়ে দেওয়া, এই জায়গাটা তৈরি হয়ে যাবে। ফলে সরকারটা 2026 অবধি চালানো যাবে তো, সেই প্রশ্ন কিন্তু উঠে যাবে। অন্যদিকে যদি মধ্যবর্তীকালে ভোট হয়, একে তো এখানে নেতামন্ত্রীদের গ্রেপ্তারি হয়ে যাচ্ছে, দুই, এখানে বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে যাচ্ছে, তিন, কেন্দ্র কিন্তু আরও বেশি এখানে টার্গেট করে দেবে। এবং তখন যদি ভোট হয়, তখন কিন্তু ওই লজিকটা আর চলবে না। বিজেপির মুখ কোথায়? বাংলা নিজের মেয়েকেই চায় না। যে জায়গাটা দেখা গেছে, মানুষের যে পারসেপশন, ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে বেশ কয়েকটা লেভেলে কিন্তু সমীক্ষা হয়ে গেছে, এবং সেই সমীক্ষার রেজাল্ট মোটেই পজিটিভ নয়। যার কাছেই ফোন যাচ্ছে, সেটা শহর হোক, শহরতলি হোক, মফস্বল হোক, গ্রামাঞ্চল হোক, প্রত্যেক জায়গায় কিন্তু এই নিয়ে কথা হচ্ছে যে কেন এই বেকার ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। 500 টাকা 1000 টাকার একটা এফেক্ট আছে, কিন্তু সেটাই সব নয়। যে বাড়ি থেকে 500 টাকা 1000 টাকার ভাতা পাচ্ছে, তার বাড়ির ছেলেটাই আবার রাস্তায় এতদিন ধরে আন্দোলন করছে, যাকে পুলিশ এরকম টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি এনআইএ তদন্ত আসার সম্ভাবনা হয়েছে, বিশেষ করে সন্দেশখালী কাণ্ডের পরে। ফলে সব মিলিয়ে কিন্তু ঘেঁটে ঘ অবস্থা হয়ে রয়েছে। আর সেই অবস্থায় প্রশান্ত কিশোরের কলকাতায় পা দেওয়া আবার কি তৃণমূলকে তিনি পার করেগা? বাঁচাও বাবা পার করেগা, সেই আবেদন নিয়ে আসবে তৃণমূল নেতৃত্ব, এবং আবার কোনো সমঝোতা হবে? কোনো ম্যাজিক ঝুলি থেকে বার করতে পারবেন পিকে? জল্পনা কিন্তু বাড়ছে, কিন্তু শেষ পর্যন্ত সেই দিকটা যাই হোক, অবস্থা যে দিন দিন খারাপ হচ্ছে, ঘরোয়া আলোচনাতেও মেনে নিচ্ছে তৃণমূল নেতৃত্ব। এবং এখানে কিন্তু কফিনের শেষ পেরেকটা পড়ে যাবে যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাটা সত্যি হয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে, এমন মেসেজ তার কাছে চলে এসছে। সেই ঘটনা যদি সত্যিই ঘটে, সেটা রাজনৈতিক প্রতিহিংসা কি প্রতিহিংসা নয়, সেটা প্রমাণ করতে করতে ভোট কিন্তু পেরিয়ে যাবে। আর বাংলার মানুষের যা পালস, তারা কিন্তু ধরে নিচ্ছে এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এই ইনসিডেন্টটা দেখার জন্যই তারা বসে আছে। ফলে সব মিলিয়ে শাসক দলের চাপ যে বাড়ছে, এবং সেই জন্যই কি শেষ ভরসা পিকের সঙ্গে একটা বৈঠক করে এখান থেকে বাঁচার চেষ্টা, জল্পনা কিন্তু বাড়ছে। আপনাদের কি মনে হয় সত্যিই পিকে তৃণমূলের হাল ধরতে আসবেন?
সত্যি তৃণমূল ডেকেছে তাকে? আর এলেও এই তৃণমূলকে এই 2024টা পার করাতে পারবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।